সাইফের কণ্ঠে বাজলো এক তীক্ষ্ণ কোমল ঢাক। ঘাড় ঘুরিয়ে তাকাতেই এক দৃষ্টি লহমায় আচ্ছন্ন হয়ে পড়ল এক অনাবিল মোহে। নিকাবের অন্তরালে তার নয়নজোড়া ঝলসে উঠল সন্ধ্যার প্রথম তারা হয়ে। সাইফ কয়েক পা এগিয়ে এসে স্থির দাঁড়ালো তার সামনে। আলতো ভঙ্গিতে হাত দুটো পেছনে নিল, মাথাটি একটু ঝুঁকিয়ে দিল সে দৃষ্টির সামনে, ঠিক কোনো রাজ দরবারের হাতছানি দেওয়া বালকের মতো। সেই অপলক ভঙ্গিমায় তাকে দৃষ্টি নীরবে হাসল এক অভিমন্ত্রিত কোমলতায়। সে হাত বাড়িয়ে সাইফের চুলে জঙ্গলে আঙ্গুল ডুবিয়ে দিল। একটা শিশুসুলভ চঞ্চলতায় সে এলোমেলো করে দিল সাইফের চুলগুলো। খিলখিলিয়ে হেসে উঠল গ্রীষ্মের দুপুরে হঠাৎ নেমে আসা ফোঁটা ফোঁটা বৃষ্টির মতো। সাইফের ঠোঁটে ফুটে উঠল এক ব্যতিক্রমী নিবিড় হাসি, হৃদয়ের অন্তকোণ থেকে বেরিয়ে আসা এক নীরব কবিতার মতো। একটানা কিছুক্ষণ চুলগুলো এলোমেলো করে আবার যত্নে সেগুলো গুছিয়ে দিল দৃষ্টি। সাইফ এবার মাথা তুলে নির্ভুল নিশ্চিত চাহনি চোখ রাখলো তার চোখের গভীরতম রেখায়। আলতো মায়াবী স্বরে ফিসফিসিয়ে উচ্চারণ করলো, ভালোবাসি ম্যাডাম। দৃষ্টিও নীরবে হেসে বলে উঠল, আমিও ভালো। কিন্তু বাকিটা উচ্চারিত হওয়ার আগেই ছেড়ে খুঁড়ে ঝরে পড়ল সাইফের স্বপ্নের ক্যানভাস। এই ভাইয়া, আর কতকাল ঘুমাবি বলতো? চিরচেনা কর্কশ কণ্ঠস্বর সঙ্গে ঝাঁকুনি নিদারুণ বাস্তবতা। আচমকা আরও দুটো টান দিতেই স্বপ্নভাগা ছাই রঙা চোখে লাফিয়ে উঠল সাইফ। স্বর্গ সন্ধ্যাকে মুহূর্তেই নরকের প্রহসনে রূপান্তর করে বিগড়ে গেল তার মেজাজ। এক ঝাঁকি দিয়ে নীলিমার মাথায় চাপড় বসিয়ে গর্জে উঠল, আর 1 মিনিট দেরি করলে কি এই গ্রহভিত্তিক জীবনে ভরকেন্দ্র বদলেছে তো? এত দারুণ একটা স্বপ্ন ধ্বংস না করে পারলি না তুই? ভাইয়া, কতবার বলেছি আমার মাথায় এমন ঝাঁকি দিবি না, এমনিতেই মাথায় কিছু থাকে না, আর তুই এসে ওইটুকু যা ছিল তাও ঝাঁকিয়ে ঝুঁকে ভুলিয়ে দিস। দিলি তো আমার স্বপ্নের পরিটাকে নিয়ে গড়া অমল দৃশ্যটাকে তুই একেবারেই কচুকাটো করে দিলি। আর কতকাল এভাবে শুয়ে চোখ বুঝে স্বপ্ন দেখবি ভাইয়া? এবার নিয়ে আয় না, আমিও তো মিস করি আপুকে খুব। ইস, তোর আপু যে আগুনের গোলা, সেটা কি তোর অজানা? তাকে ছুঁতে গেলে গনগনে শেখায় ভস্য হয়ে পুড়ে ছাই হয়ে যাব আমি। নিয়ে আসা তো দূরের কথা, চেষ্টা করলেই তো আমাকে দুনিয়ার ম্যাপ থেকে মুছে ফেলবে। ভাইয়ের কথাই একটা দীর্ঘ গরম শ্বাস ফেলল নীলিমা। কতদিন হয়ে গেল দৃষ্টিকে চোখের দেখাও মেলে না। কবে আবার আগের মতো দিন আসবে তো, নাকি সময় চুপি চুপি সবকিছু নিজের মতো গুছিয়ে নিয়ে গেছে? ভাই, আর কত ঘুমাইবেন? তাড়াতাড়ি ওঠেন, কলেজে যাইবেন না নাকি? ইমনের ডাক শুনে একসাথে ঘাড় ঘুরিয়ে তাকালো নীলিমা আর সাইফ। ইমনকে দেখে নীলিমার ঠোঁটে ভেসে উঠল একটা বিরক্তিতে মোড়ানো হাসি। এই যে নাটের গরু এসে গেছে। আমি আবার কি করলাম? নীলিমার কথাই হাঁসফাঁস করতে কথাটা বলে উঠল ইমন। মনে হচ্ছে সে সদ্য ভূমিষ্ঠ শিশু, যাকে কেউ অন্যায়ভাবে অপবাদ দিচ্ছে। আপনাকে তো একবার বলেছি ভাইয়াকে আমি কোনো আকাম কুকামে উৎসাহ দিবেন না, তবুও কানে ঢোকে না আপনার। ইস, আপনার ভাইয়া একদম ধোয়া তুলসী পাতা। দুধ ভাত খাওয়া নিষ্পাপ শিশু আমি আপনার ভাইয়াকে নষ্ট করে ফেলেছি। হ্যাঁ, ঠিকই বলেছেন। আপনার সঙ্গে থেকেই আপনার আজাইরা প্যাচাল পাড়া শুনে আমার ভাইয়া এখন ফুল টাইম পাগল। সারাদিন কানের পাশে আপনার এমন গীত শুনে শুনে আমার বধির হওয়ার জোগাড়। কি বললেন? আমি প্যাচাল পারি? এমন কাজ কখনোই করতে পারে না এমন, বুঝলেন? উল্টো আপনার ভাই আমাকে শেষ করে দিচ্ছে। আমি ছিলাম ভালো ঘরের লক্ষ্মী ছেলে, এখন দিনে 3 বার আয়নায় নিজের চরিত্র শনাক্ত করতে হয় আমার। খবরদার, আমার ভাইকে নিয়ে একটাও কথা বললে আপনার জিহ্বার টেনে আমি ছিঁড়ে ফেলবো, বুঝেছেন? নীলিমার চোখে রীতিমতো আগুন, মুখে ঘোরতর হুমকি, গলায় রাজকুমারীর মতো তেজ। ও, দেখি ছিঁড়ে দেখান আপনার হাতে কতটুকু জোর, আমিও দেখি একবার। ইমন খিলখিল করে হেসে কথাটা বলল, ভেতরে চাপা একটা ভীতি এক ধাপে এগিয়ে এলো। একটুখানি খেলাও হয়ে যাবে সাথে, কিন্তু তার আগে সাইফ আচমকা তার কান চেপে ধরল। একটানে তাকে নীলিমার থেকে আলাদা করে এনে হুঙ্কার চালো, আমি থাকতে আমার বোনের এত কষ্ট করতে হবে কেন? আমি ছেড়ে দিচ্ছি, আয় এক্ষুনি। ভাই ছাড়েন, আপনি সব সময় এমন করেন। কোনো একদিকে লাগলে চলো ছিঁড়েন, কানও মুচড়ান। টেনে ছিঁড়ে দিয়ে একবারে ভাইয়া, ওনার জিহ্বা একটু বেশি বড় হয়ে গেছে যত সব। ইমন হাত জোর করে বলে উঠল, আমি নিরপরাধ, আমার জিহ্বা শুধু আবেগে দীর্ঘ হয় ভাই। এটা হৃদয়জাত সমস্যা, চিকিৎসার দায় আপনাদের না, ছাইরা দেন। নীলিমা আড়ালে
ঠোঁট টিপে হেসে উঠল। পরক্ষণে ঠোঁট বাঁকিয়ে মুখ ফিরে ঘূর্ণায়মান পায়ে বেরিয়ে গেল। নীলিমা সরে যেতে সাইফ ধীরে ধীরে ইমনের কান ছেড়ে দিল। পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে গম্ভীর গলায় বলে উঠল, কাজ কত দূর? কান এখনো রণভাগা সেনার মতো ঝুলছে ইমনের। তার মাঝেই ইমন কাপা গলায় বলল, সব রেডি ভাই, চলেন, কেবল যুদ্ধ ঘন্টা বাজানো বাকি। বাইক বের কর, আমি আসতেছি। সাইফের নির্দেশ মতো বাইক আনতে বাইরে বেরিয়ে গেল ইমন। আর ঠিক তখনই ধীরে ধীরে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো সাইফ। এক অদ্ভুত স্থিরতা তার চোখে। আলো ছায়ের ছায়াপটে দাঁড়িয়ে থাকা এক অন্তর্মুখী সৈনিক যেন। চিরুনি তুলে আঙ্গুলে জড়ালো, তারপর নিখুঁত অনিয়মে আশ্রাতে লাগলো ঘাড় ছুঁই ছুঁই চুলগুলো। কিন্তু আচমকাই থেমে গেল সেই নৈপুণ্যের ছন্দ। স্বপ্নে সেই দৃশ্য হঠাৎ করে মাথার ভেতর আলোর বিস্ফোরণ ঘটিয়ে জ্বলে উঠল। সেই আধো আলো আধো ছায়ার দৃশ্যপট, নিকাবের আড়াল থেকে ঝলসে ওঠা চোখ জোড়া, সেই খিলখিলিয়ে হাসির ধ্বনি, আর মাথার আঙ্গুল ডুবিয়ে চুল এলোমেলো করে দেওয়ার ছায়া স্পর্শ। তার বুক ধকধক করে উঠল প্রবল যন্ত্রণায়। চোখে ধোয়া ধোয়া এক স্নিগ্ধতা আর আঙ্গুলে এলোমেলো ঘূর্ণন। এক হাতে নিজের চুলগুলো এলোমেলো করে দিল সে, অন্য হাতে চিরুনি ছুঁড়ে দিল ড্রেসিং টেবিলের উপর। ঘরের নিস্তব্ধতায় যেন সেই ধাতব শব্দটা অস্থির আত্মার আহাজারি মতো শোনা গেল। নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে হঠাৎ এক অপ্রকাশ্য হাসি ফেটে উঠল তার ঠোঁটে। তুই সত্যিই পাগল হয়ে গেছিস সাইফ। ভেতরে কণ্ঠস্বর মস্তিষ্কে বিদ্ধ করল কটাস করে। দুহাত দিয়ে চুলগুলো পেছনে ঠেলে ব্যাকব্রাশ করলো নিপুণ দক্ষতায়। কোণের স্ট্যান্ড থেকে অফ হোয়াইট চাদরটা টেনে নিয়ে একেবারে গলায় পেঁচিয়ে নিল। পরনে আজ নিলিপ্ত রঙের কালো একটা কুর্তা। আয়নার সামনে নিজেকে শেষবারের মতো পরখ করলো সাইফ। এরপর বেরিয়ে গেল ঘর থেকে। পেছনে ফেলে গেল আয়নার সামনে দাঁড়িয়ে থাকা এক অবিচারিত প্রেমিকের প্রতিবিম্ব। কাঁধে ঝুলে থাকা ব্যাগের ফিতাটা আঙ্গুলে জড়িয়ে মেন ফটক পার হয়ে কলেজের আঙ্গিনায় পা রাখবে ঠিক সেই মুহূর্তে হঠাৎই এক অদৃশ্য টান খপ করে থামিয়ে দিল দৃষ্টিকে। কেউ একজন তার কবজি আঁকড়ে ধরেছে দৃঢ়ভাবে। চমকে উঠে দৃষ্টি তাকালো সামনের দিকে। দৃষ্টি আপু, একটু সাহায্য করবেন প্লিজ? স্বরে শীতল গুমট কণ্ঠটা একটা চাপা আতঙ্কের অন্তঃস্বর। দৃষ্টি তড়াক করে প্রশ্ন ছুড়ল, কি হয়েছে তোমার? আপু, আমার ফ্রেন্ড খুব ব্যথা পেয়েছে, একটু সাথে আসবেন? কোথায়? আমি তো কিছুই করতে পারবো না এখানে। কাউকে বলো হসপিটালে নিয়ে যাও। মেয়েটি চোখ দুটো স্থির, সে গলাটা একটু নিচু করে বলল, আপু, কেউ নেই আশেপাশে, কাউকে তো দেখতেও পাচ্ছি না যে সাহায্য করতে পারি, প্লিজ আপু। আর কিছু বলার অবকাশ রইল না। মেয়েটির চোখের জল নীরব আশঙ্কার সংবাদ হয়ে দৃষ্টির সামনে গড়িয়ে পড়ল। আচ্ছা চলো দেখি কি হয়েছে। কণ্ঠে অনিচ্ছুক জিজ্ঞাসা, তবুও পায়ে সাড়া দিয়ে এগিয়ে গেল সে অজানা গন্তব্যের দিকে। মেয়েটার পেছনে পেছনে পা বাড়ল দৃষ্টি। হাঁটতে হাঁটতে মেয়েটা তাকে টেনে নিয়ে এলো কলেজের পেছন দিকে, একদম জনশূন্যতার কিনারে। উত্তেজনার ঘূর্ণিতে প্রথম তেমন কিছু বুঝে উঠতে পায়নি দৃষ্টি। চোখের অগোচরে তার পৌঁছে গেল এক জরাজীর্ণ পরিত্যক্ত ভবনের সামনে। এখানে দিনের আলো ঢোকে দ্বিধায়। পাশে ঘন বাঁশবনের জটলা প্রকৃতির ঘোমটা টেনে রাখা হয়েছে সে নিঃসঙ্গ ভবনের চারপাশে। অন্যদিকে ধান খেতে সবুজ সমুদ্র, যার মাথায় মাথায় নীরবতার ঢেউ খেলে যায়। এ পথে মানুষের চলাচল তো দূর, কথাই সে তো পর্যন্ত পৌঁছায় না। এই নির্জন প্রান্তে এসে হঠাৎ করে দৃষ্টির পা জমে গেল মাটিতে। মুহূর্তেই স্তব্ধতা নেমে এলো। মেয়েটা ঘুরে তাকিয়ে গেল চমকে। আপু, থেমে গেলে কেন? চলো না। দাঁড়াও, কোথায় নিয়ে যাচ্ছ আমায়? তার চোখ দুটো ক্ষীণভাবে অনুসন্ধান করছে মেয়েটার মুখ। থমথমে গলায় এবার মেয়েটা ফিসফিস করে বলে উঠল, ওই তো আপু, এখানেই আছে আমার ফ্রেন্ড, আসুন না প্লিজ। কণ্ঠে নিচু সুরে একটা অদ্ভুত টান। দৃষ্টি এক পা এগিয়ে আবার থেমে গেল। চারপাশে তাকিয়ে একটা অস্বস্তিকর শীতলতা টের পেল সে। বাতাসেরও ভিন্ন ঘ্রাণ। এক মুহূর্তে থেমে গেল। গলা শক্ত করে বলল দৃষ্টি, না চলো বরং কলেজে ফিরে যাই। কোনো স্যারকে বলি, ওরা ঠিক ব্যবস্থা করতে পারবেন। মেয়েটার দিক থেকে চোখ সরিয়ে সোজা পিছু হাঁটা ধরতেই আচমকায় সামনে এসে পড়ল ইমন। ভাবি শোনেন, কোথায় যাচ্ছেন? ইমনের কথাই থমকে দাঁড়ালো দৃষ্টি। ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকালো। আপনি এখানে কি করছেন? ভাইয়া আপনাকে ডেকেছে, চলুন। এবার দৃষ্টি তার চাহনি ছুড়ে দিল সেই মেয়েটার দিকে। দৃষ্টির চোখ মুহূর্তে ধারালো হয়ে উঠল রক্তচক্ষুর মতো।
মেয়েটা গলার কাছটাই ওড়না চেপে ধরল, চোখ নামিয়ে ফেলার ব্যর্থ চেষ্টা, হাত কসলিয়ে আমতা করে কৃত্রিম ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। সব মিলিয়ে শরীরী ভাষায় ফাঁস হয়ে যাচ্ছে সব। তীক্ষ্ণ দৃষ্টিতে এড়াতে না পেরে ইমন এবার নিজেই বলে উঠল, ওকে কিছু বলার দরকার নেই, আমরা ওকেই বলেছি আপনাকে এইখানে আনতে। মেয়েটা এবার আর দাঁড়িয়ে থাকতে পারল না, বিড়বিড় করে বলল। আমি তাহলে যাই, আমার কাজ তো শেষ। বলেই মুহূর্তে শরীর ঘুরিয়ে দৌড় দিল। ইমন আবারও পেছন থেকে কণ্ঠ ছুড়ে দিল, আসেন ভাবি, ভাই যাইতে কইছে। দৃষ্টি এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে কাঁধ ফেরালো, গলায় সাপ, প্রত্যাখ্যানে শীতল সুর। আমি কোথাও যাব না। বলে পা ঘুরিয়ে উল্টো দিকে হাঁটা ধরল সে, চোখে বিরক্তি। ইমন লাফ দিয়ে তার সামনে এসে দাঁড়ালো, দুই হাঁটুতে ব্যাকুলতার ভর। চলেন না ভাবি, আপনার জন্য একটা চমক আছে, প্লিজ একটুখানি। বলেই মুখটাকে বাচ্চাদের মতো করে বানিয়ে ফেলল, চোখ দুটোতে দুষ্টামির জলছবি। দৃষ্টি একবার চোখ তুলে তাকালো তার দিকে, বিরক্তির শীতল রেখা গড়ালো চাহনিতে। তারপর একটা গা জড়ানো দীর্ঘশ্বাস ফেলে পা বাড়ালো সামনে, নীরব সম্মতির ভাষায়। ইমন তখন খুশিতে প্রায় লাফিয়ে উঠল। আহা, আমি তো জানতাম ভাবি রাজি হবেনি। ইমন দৃষ্টিকে টেনে আনলো বাঁশবাগানের ছায়া ঘেরা প্রান্তে। সেখানে এক বিশাল প্রকাণ্ড বটগাছের নিচে থেমে দাঁড়ালো সে। থামা মাত্রই দৃষ্টির চোখ বিস্ফোরিত হলো, বিস্ময়ের তাপে চক্ষু কপালে বাইরে উঠে আসার উপক্রম। বটগাছের গুড়ির সাথে শক্ত করে বেঁধে রাখা হয়েছে সজলকে। তার মুখ কাপড় দিয়ে গোজা, শব্দ করার সামান্য সুযোগটুকু কেড়ে নেওয়া হয়েছে। চোখে আতঙ্কের উন্মুক্ত আত্মি। আর একটু দূরে মাটির ধুলোমাখা একটা কাঠের চেয়ারে বসে আছেন সাইফ, পায়ের উপর পা তুলে ঠান্ডা চোখে গোটা দৃশ্য উপভোগ করছে। দৃষ্টি আচমকা দাঁড়িয়ে পড়ল, চোখ সরাসরি ইমনের দিকে। এসব কি হচ্ছে এখানে? ইমন চওড়া হাসি ছড়িয়ে বলল, সারপ্রাইজ। তার দাঁতের শাড়ি ক্রমেই প্রসারিত হলো। 3 সেকেন্ড, দৃষ্টির চোখ লাল, মুঠো শক্ত। চতুর্থ সেকেন্ডে একটা বর্জ্যের মতো আওয়াজ, তার হাত ছিটকে গিয়ে ইমনের গালে পড়ল সজোরে। উফ ভাবি। চর খেতেই ব্যথার গঞ্জনে দুপা পিছিয়ে গেল ইমন, গাল চেপে ধরেছে সে এক হাতে, চোখে মিশ্র অনুভূতির ঝলক। সব সময়ই খালি মারেন, আপনার কথার মর্যাদা রাখতেই তো এই আয়োজন করলাম। কণ্ঠে রাগ, কিন্তু তাতে ভয় ঢেকে আছে বাকি সব। ইমনের গাল লাল আর মুখে শিশু সুলভ হতো দম্মতা। ইমন চর খেতেই চেয়ারটায় বসে থাকা সাইফ একটু নড়েচড়ে বসল, গলা থেকে চাদরটা আলগা করে সরিয়ে নিল ধীরে। কণ্ঠনালী বর্বর একটা গোপন ঢোক গিলে ফেলল নীরবে। যত সে অন্যদের কাছে ভয়ঙ্কর হয়ে উঠুক, দৃষ্টির সামনে পড়লে তার সমস্ত অহংকার গলে গিয়ে কোমল হয়ে পড়ে। এক কথায় দৃষ্টির সামনে এলে সে বাঘ থেকে বিড়ালে রূপান্তর হয়। দৃষ্টির চোখে জমে থাকা লাল রক্ত চাহনি সোজা গিয়ে বিঁধল এবার সাইফের দিকে। দৃষ্টি এক মুহূর্ত দাঁড়িয়ে রইল, তারপর বিদ্যুতের মতো তেড়ে এগিয়ে গেল তার দিকে। এই দৃশ্য দেখে সাইফ থতমত খেয়ে উঠল, তড়িঘড়ি করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল সে। বুকের ভেতর আচমকা হৃদস্পন্দনের গতি দ্বিগুণ হয়ে গেছে। এবার তার চোখে মুখে দম্বের বদলে সুশাসিত শঙ্কা। ভাবি, ভাবি শোনেন। সাইফের মুখের রং ফ্যাকাশে হয়ে আসছে, বুঝেই দৃষ্টির সামনে আগেভাগে ঝাঁপিয়ে পড়ল ইমন, দুহাত নেড়ে থামানোর ব্যর্থ চেষ্টা। আপনি তো কইছিলেন এই পোলারে মৌচাকের নিচে বাইথা রাইখা চাকে সরাসরি ঢিল মারতে চান, সেই ব্যবস্থাই তো করলাম। ইমনের কথা রেশ কাটতে না কাটতে দৃষ্টির চোখ ঘুরে গেল সজলের দিকে, চোখে বিস্ময় তীক্ষ্ণ ঝলক। সজলের ঠিক মাথার উপর একটা আস্ত মৌচাক ঝুলছে, বাঁশবনের ছায়া থেকে ঝরে পড়া বিষমধু শাস্তির মতো। মৌচাকটা এমন ভঙ্গুর ভরসে ঝুলে আছে যেটাতে একটু ধাক্কা খেলে অজস্র রণরাগিনী মৌমাছি দল ঝাঁপিয়ে পড়বে সজলে গায়ে। দৃষ্টি থমকে গেল, বুকের ভেতর কেমন একটা ধাতব ঠান্ডা ঢেউ খেলে গেল। এই চাকের কামড় একবার যদি নামে তাহলে রেহাই নেই, সজলে গা থেকে সরাসরি কবরে নামার মতো অবস্থা হবে। কে বলেছে এত উপকার করতে? হ্যাঁ, কণ্ঠের বজ্রধ্বনি মতো হুঙ্কার, দৃষ্টির গলা চেঁচিয়ে উঠল ক্ষিপ্ত বিস্ময়ে। চারপাশে বাতাসে মুহূর্তে ভারী হয়ে উঠল, শব্দের আঘাতে গাছের পাতা নড়াচড়াও থেমে গেল। এমন চুপচাপ হয়ে গেল, তারপর মাথার পেছনে হাত চুলকে এক প্রকার বোকা হাসি হেসে বলল, আপনি তো জানেনই ভাবি, আপনার ইচ্ছা ভাইয়ের কাছে আদেশের সমান, তাই আমরা একটু। মুখ খুলে দিন ওনার। কঠিন নির্দেশ ছুড়ে দিল দৃষ্টি।
চোখে শীতল তর্জনী। ইমন আর দ্বিধা করল না, সজলের কাছে গিয়ে কাপড়টা টেনে নামিয়ে দিল তার মুখ থেকে। মুখ খুলতেই জমে থাকা কান্না আর আতঙ্ক একসাথে উতলে উঠল সজলের কণ্ঠে। দৃষ্টি দৃষ্টি প্লিজ আমাকে মাফ করে দাও। আমি আর কোনোদিন এমন ভুল করব না। প্লিজ তুমি ওদের বলো আমাকে ছেড়ে দিতে। আমি কথা দিচ্ছি এমন কিছু আর কখনো জীবনেও আমার দ্বারা হবে না। একটা শর্তে আপনাকে ক্ষমা করতে রাজি আছি। একটা না, তুমি শখানেক শর্ত দাও, আমি সব পূরণ করব। কথার সঙ্গে সঙ্গে সাইফের বাম মুষ্টি সজলের গালের মাংসের সঙ্গে প্রাণবন্ত ধাক্কা খেল। চল দাঁতের বন্দোবস্তে বন্দী হলো সজলের। ঘুষি হাঁকিয়ে সজলের চল ক্ষিপ্ত হাতে চেপে ধরে সাইফ করুণ চিৎকার তুলল। তুমি করে সম্বোধন করে সাহস কে দিয়েছে? আপনি করে বল হারামজাদা। কণ্ঠ স্থবির, সজল কাঁপতে কাঁপতে বলে উঠল। আপনি আপনি প্লিজ আমাকে মাফ করে দেন আপু। সাইফ সজলের গাল ছেড়ে দিতে দৃষ্টি বলে উঠল। যতগুলো মেয়ের সাথে অশুভতা করেছেন সবার কাছে ক্ষমা চাইবেন আপনি। আর এরপর থেকে মেয়েদের থেকে 100 হাত দূরে থাকবেন। এরপর ইমনের দিকে তাকিয়ে বলে উঠল। ইমন ভাই, আপনি ওনার উপর নজর রাখবেন। যদি আবার এমন কিছু করে তখন শাস্তি দ্বিগুণ হবে। ইমন দ্রুত মাথা নাড়াতে নাড়াতে বলে উঠল। ঠিক আছে ভাবি। বলুন, পারবেন? দৃষ্টির কথায় সাই জানিয়ে সজল বলে উঠল। হ্যাঁ হ্যাঁ, খুব পারবো। এবারের মতো আমাকে মাফ করে দেন। ইমন ভাই, ছেড়ে দিন ওনাকে। দৃষ্টির আদেশে ইমন সজলের শরীরে বদ্ধ শৃঙ্খল ছিন্ন করল। মুক্তি পেয়ে সজল আর মুহূর্ত অপেক্ষা করল না, অবিলম্বে পায়ে হেঁটে সেখান থেকে সরে গেল। সজলের প্রস্থানের সাথে সাথে সাইফ একটু এগিয়ে এলো দৃষ্টির নিকটে। সাইফকে দৃষ্টির কাছে আসতে দেখে ইমন ততক্ষণে দূরত্ব পায়ে সরে গেল সেখান থেকে। তাদের একান্ত সময়ের অবকাশ দিল। সাইফ একবার এগোতেই দৃষ্টি এক পা পিছিয়ে গেল, চোখ তুলে দেখল না তার দিকে। মাটির মায়াবী আবরণে নুয়ে আছে তার চাহনি। ওপর ওপরও তো ঠিকই নিজেকে অনেক কঠিন দেখান ম্যাডাম। এই সামান্যটুকু শাস্তি দিতে পারলেন না কেন? এত কোমল হৃদয়ের কেন আপনি? সাইফের শব্দগুলো দৃষ্টি কোনো কর্ণপাত পেল না, নীরবে তার অন্তরে প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে। তার নিজের মনও আঁকড়ে ছিল শান্তির তীব্র আকাঙ্ক্ষা, কিন্তু মুখে কথা ফুটল নিজ চোখের সামনে কারো প্রাণ যন্ত্রণায় অবিচল ছটফট করতে দেখবার সাহস তার ছিল না। তাই আর একবার ক্ষমার দরজা খুলে দিয়েছে সে, শেষবারের মতো। চুপিসারে দৃষ্টির নিস্তব্ধতায় সাইফের অস্থিরতা ঘনীভূত হলো। আরেকবার জোরে পড়ল। বাড়িতে আসবেন কবে? যাব না কখনো। বলে মুখ ঘুরিয়ে হাঁটা ধরল দৃষ্টি। পেছন থেকে সাইফ আবারও বলে উঠল। আর আমি যে আপনাকে ভালোবাসি, আমার জন্য কি একটু মায়া হয় না? নীলিমা আপনাকে খুব মিস করে, তার সাথে গিয়ে একটা বার দেখা করা যায় না? সাইফের কথা শুনে থমকে দাঁড়ালো দৃষ্টি, ঘাড় ঘুরিয়ে তাকালো সাইফের দিকে, চোখে চোখ রেখে বলে উঠল। নীলিমাকে আমিও খুব মিস করি। আমারও ইচ্ছে হয় তার সাথে দেখা করার, কিন্তু আপনার জন্য মায়া হয় না। আমি তুচ্ছ ভালোবাসার দামে নিজের আত্মসম্মান বিকইনি। এমন মেয়ে আমি নই যে কারো প্রহসনে নিজের সত্তা বিসর্জন দেয়। তাই নিজেকে সংযত রাখার চেষ্টা করুন। অতি বার বাড়বেন না। একবারই আমার জন্য কিছু করারও প্রয়োজন নেই। বলে গড়গড় শব্দে পা চাপিয়ে ধীরে ধীরে সরে গেল দৃষ্টি। দৃষ্টির যাওয়ার দিকে মন উড়ে যাওয়ার চোখে তাকিয়ে থেকে সাইফের মুখে আনমনে অদ্ভুত এক হাসি ফুটে উঠল। তার ভালোবাসা কি আদৌ এতটা তুচ্ছ? না তো। তার ভালোবাসা তো সমুদ্রের অতল গভীরতার চেয়েও বেশি গভীর, অক্ষুণ্ণ আর অবিচল। একদিন অনিবার্যভাবেই দৃষ্টি সেই গভীরতার স্পন্দন অনুভব করবে, আর সেদিন শীঘ্রই আসবে। ভাই আছেন, আসবো? চোখের পাতা না ফেলে মোবাইলের পর্দায় স্থির দৃষ্টি গেঁথে রেখেছিল সাইফ। ইমনের কণ্ঠে মুহূর্তে স্ক্রিন বন্ধ করে দরজার দিকে তাকালো। তার দিকে চাইল মাত্র একবার, সংক্ষিপ্ত ওজনদার স্বরে বলল। আয় ভেতরে। অবস্থা সুবিধার না ভাই, খবর ভালো না। কথাটা বলতে বলতে ঘরের গভীরে পা ফেলে ধীরে ধীরে খাটের এক কোণে বসে পড়ল ইমন। সাইফ চোখ তুলে তার দিকে তাকালো, কপালের ভাঁজে প্রশ্ন চিহ্নের রেখা। গম্ভীর স্বরে জিজ্ঞেস করলো। কি হয়েছে? সজলকে খুঁজে পাওয়া যাচ্ছে না ভাই। কালকে নাকি রাতের আধারে কোথাও বের হয়েছিল, তারপর থেকে ওর কোনো খোঁজ নেই। সাইদুল এখন আমাদের দিকেই আঙুল তুলছে। কিন্তু আমরা তো কিছুই করিনি। সাইফের কণ্ঠে অবাক বিস্ময়। ইমন এবার কণ্ঠে চাপা উদ্বেগের শিহরণ নিয়ে বলে উঠল। 24 ঘন্টা পেরোবার আগে তারা কিছু করতে পারবে না। তবুও একজন ফোন করে বলেছে আপনার নামে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। মামলা বোধহয় একটা করতে পারে।
আর বাদ দে সব মামলা মকদ্দমার ভয়। সজল কি শিশু যে হারিয়ে যাবে? নিশ্চয়ই কোনো জায়গায় লোকলজ্জের ভয় ঘাপটি মেরে বসে আছে। সাইফ দৃঢ়তা নিয়ে প্রশ্নটা বলে উঠতেই ইমন এবার গলার স্বর ধীরে নিচে নামালো, কোনো অজানা আশঙ্কাকে লুকিয়ে বলে উঠল। ভাই, আমার কিন্তু কিছু একটা গোলমেলে লাগছে, অন্য কিছু মনে হচ্ছে আমার। শব্দগুলো বাতাসে ঠেকলো। সাইফ চোখ কুঁচকে ইমনের মুখের দিকে তাকালো। কি মনে হচ্ছে তোর? ভাই, কণ্ঠের ভিতরটা শুকিয়ে এলো ইমনের। একটা শুষ্ক ঢোক গিলল সে। গলার ফাঁকে আটকে থাকা ভয়টাকে গিলে ফেলতে চাচ্ছে। তার কণ্ঠে যে আতঙ্ক লুকানো ছিল তার সাইফের চোখ এড়ালো না। মুহূর্তেই কপালের ভাঁজ আরো গাঢ় হলো। সাইফ মাথা হালকা উপর নিচ নাড়ালো। ইমনের চোখে চোখ রেখে সে ইশারায় কিছু একটা বোঝালো। ইমনও সম্মতি সিল মেরে দিল মাথা ঝাঁকিয়ে। দুই দিকের বোঝাপড়া এক মুহূর্তেই মূর্ত হয়ে উঠল নীরবতায়। সাইফ দুহাতে চেপে ধরল নিজের চুল। ভেতর থেকে উঠে এলো এক চাপা ভারী জড়শ্বাস। নিজের সত্তাকে স্থির করতে চাইল, কিন্তু ভেতরে ভাঙ্গনের শব্দ স্পষ্ট। ভাই যদি সত্যি। কথাটা শেষ করতে পারল না ইমন। চুপ করে মন। সাইফের কণ্ঠে আগুন জ্বলে উঠল, কিন্তু সে আগুন শীতল ভয়ঙ্করভাবে স্থির। এই ব্যাপারটাকে ধামাচাপড় দেওয়ার চেষ্টা কর। দ্রুত কোনো ব্যবস্থা করতে হবে। আর যারা পথের কাটা হবে তাদেরকেও সেই ব্যবস্থা করে ফেল। এই ঘটনার সমাপ্তি এখানেই। কি সমাপ্তি কথা হচ্ছে ভাইয়া? দরজার মুখে দাঁড়িয়ে থাকা কণ্ঠটা পাথর ছুড়ে দিল নিস্তব্ধ জালে। সাইফার ইমন তড়িঘড়ি করে মুখ ঘুরিয়ে তাকালো সেদিকে। চায়ের ট্রে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে নীলিমা, চোখে মুখে অনভিজ্ঞ কৌতূহল। সাইফের চোখে এক ঝলক ভয় খেলে গেল, তবে মুহূর্তেই সেটাকে চাপা দিল অভ্যস্ত দক্ষতায়। নীলিমা হাসিমাখা মুখে ঘরে ঢুকে পড়ল। কি হয়েছে ভাইয়া, এমন মুখ গোমরা কেন? ট্রেটা রাখলো খাটের পাশের ছোট্ট গোল টেবিলটায়। তার কণ্ঠে স্বাভাবিক উদ্বেগের সুর। সাইফ ঠোঁটের কোণে টেনে তুলল এক কৃত্রিম হাসি। চেহারায় নিছক বিরক্তির মুখোশ টেনে বলল, আরে তুই বুঝবি না এসব। বাবার পার্টির ব্যাপার স্যাপার, ঝামেলা সামলদার মতন প্যাচের কথাবার্তা তুই কি বুঝবি বল? কথাটা বলতে বলতে সাইফের চোখে থরথর করে কাঁপছে। একটা শীতল সংকেত যা নীলিমা ধরতে পারল না। নীলিমা মুখটা ছোট্ট করে একপাশে বসে পড়ল সাইফের ঠিক গা ঘেঁষে। চোখে মুখে অভিমানের ছায়া ঠোঁটে জমে থাকা কথাগুলো এক নিঃশ্বাসে উগরে দিল। ভাইয়া, আর তুই আর বাবা এখন আর আগের মতো আমাকে সময়ই দিস না। সারাদিনই ঘরে আমি একা একা পচে যাই। বাবা তার দৌড়ের উপর থাকে, অফিস পার্টি এইসব নিয়ে মিশে থাকে। আমি কি কোনো ধরনের গৃহসজ্জার অংশ? সাজিয়ে রেখেছিস আমাকে শুধু, তুইও সময় দিস না। তুই তো সারাদিন এই ছাগলটার সাথে ঘোরাঘুরি করিস। সাইফ চুপ করে বোনের কথা শুনছে। ইমন সবে চায়ের কাপ তুলেছে হাতে। তাপটা না দেখেই একটা শান্তির চুমুক দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু এমন সম্মানজনক উপাধি শুনে তার হাতে ধরা কাপটা খানিক কাঁপল। চোখে মুখে এমন এক বিস্ময়ের রেখা ফুটে উঠল, মনে হচ্ছে সে নিজেই জীবনে প্রথম নিজের পরিচয় জানতে পারল। এক্সকিউজ মি আপা, আপনি কি কথাটা আমাকে বলেছেন? আপনার গায়ে যেহেতু লেগেছে আপনাকেই বলছি। নীলিমার মুখে নিঃসংকোচ উত্তর। তার জন্য ছাগল শব্দটাই ইমনের আনুষ্ঠানিক নাম। ইমন থমকে গেল, চোখে বিস্ময়ের রং আরো ঘন হলো। ভাই, আপনি কিছু বলবেন না? আমার এই চোখের সামনে দাঁড় করা ছাগল বলতেছে ভাই। আমি কিন্তু অনেক রাগ করতেছি, আমার মাথা গরম হয়ে যাচ্ছে ভাই। নীলিমা সেদিকে একবার তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে বলল, ইস, যে না মাথা তার আবার গরমও হচ্ছে। এক কাজ করুন, ভালো করে দেখুন, হয়তো মগজটা পুড়ে তাপ বের হচ্ছে। ধোয়া উঠে কিনা দেখুন দেখুন। বলে এক ভঙ্গিমায় সাইফের কাঁধে হেলে বসলো। ইমন দাঁতে দাঁত চেপে কয়েকটা গরম নিঃশ্বাস ফেলে নিজের রাগ সামলানোর লড়াই চালিয়ে গেল। তারপর নিজের ভেতরই নিজেকে সামলাতে সামান্য মাথা নাড়িয়ে বলল, কুল ইমন কুল, এই বাড়িতে তোর কোনোদিনই সম্মান ছিল না, থাকবেও না। অতএব চায়ের কাপ ধর, দুটো বিস্কুট চিবা চানাচুর মুখে পড়ে দুনিয়ার অপমান গিলে ফেল। এটাই শেষ শান্তির পথ। এমন অপমান তো তোর সয়ে যায়, তোর না হজম ক্ষমতা অসীম। বলে ইমন রীতিমতো ব্যয়হা ভঙ্গিতে নাস্তার ট্রে নিজের দিকে টেনে নিল। গরম চায়ের কাপে চুমুক দিয়ে এক দার্শনিক নিঃশ্বাস ছাড়ল। ভাবখানা এমন জীবনের সব হতাশা আজ এই চায়ের কাপে চুবিয়ে ফেলে দিয়েছে। আপনার মুখটা একটু বেশিই চলেন না খানাপা, তবে চা দারুণ বানান। চা বানানোর ক্ষেত্রে আপনি জাতীয় সম্পদ, আপনাকে জাদুঘরে রাখা উচিত। নীলিমা সঙ্গে সঙ্গে চোখ গোল করে সোজা সাইফের দিকে চেয়ে উঠল। ভাইয়া, আমাকে রিনা খান বলছে।
ইনডাইরেক্টলি আমাকে দজ্জাল বলছে? আমি আমি কি সত্যিই দজ্জাল ভাইয়া? সাইফ শান্ত, চোখে নিষ্প্রাণ বিরক্তি। ইমন চায়ের কাপ হাতে আটকে উঠল। আল্লাহ, কি বলেন আপা, আপনি আমাকে এরকম কথা বলতে শুনছেন? ছি ছি, এই অপবাদ। আমি নিতান্তই একজন শান্তশিষ্ট ইমানদার, সমাজে লালিত এক নম্র তরুণ। আমি কারোর জন্য দজ্জাল শব্দ উচ্চারণই করতে পারি না। নীলিমা চোখ ছোট করে তাকালো তার দিকে, ঠোঁটে টেনে আনলো এক নিষ্ঠুর হাসি। আপনার ওই ওভার অ্যাক্টিং এর জন্য আজ আপনি আমার বানানো নাস্তা খেতে পারবেন না। দেন, চায়ের কাপ দেন। ইমন চায়ের কাপ নিজের বুকে আঁকড়ে ধরল। এটাই এখন তার জীবনের শেষ অবলম্বন। মনে হচ্ছে কেউ তার সন্তানের কাস্টাডি কেড়ে নিতে এসেছে। ট্রেটা টেনে নিতে হাত বাড়ালো নীলিমা, চোখে মুখে এক সুনিপুণ প্রতিশোধের ঝলক। ঠিক তখনই ইমন খাট থেকে প্রায় লাফ দিয়ে উঠে করুণ ভঙ্গিতে বলল, না 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 আপা, আপনি এত সুন্দরী, হৃদয়বতী, পরম মমতাময়ী একজন মানুষ হয়ে গরিবের মুখ থেকে শেষ খাবারের টুকরোটা কেড়ে নেবেন? আমার এই মুখটা দেখুন আপা, দেখুন কতটা অসহায় আমি। নীলিমা ভুরকুচকে তাকালো ইমন, সে ফাঁকেই চালিয়ে গেল, আপনি তো পাষাণ নন আপা, আপনি তো কোমলতা দিয়ে গড়া এক ফুলের পাপড়ি। আপনার হৃদয় তো ছুঁয়ে দিলে মমতার ধ্বনি তোলে। অন্তত চায়ের কাপে এক চুমুক দিয়ে শুধু এইটুকু দয়া করুন আপা, প্লিজ। ইমন আর নীলিমা নিজেদের মতো করে প্রতিদিনের মতোই তর্ক তামাশায় ব্যস্ত, কিন্তু এই হাস্যরসের আবহে সাইফের মন সম্পূর্ণ অন্য খাতে ভেসে যাচ্ছে। চোখে মুখে অন্য মনস্কতা স্পষ্ট, ঠোঁটের কোণে জমে থাকা হাসিটা নিছক সামাজিক প্রহেলিকা। ইমনের বলা কথাগুলো এখনো তার মগজে ঘূর্ণি তুলছে। যদি সত্যি হয়ে থাকে, না, আগেই আবেগে ভেসে যাওয়া যাবে না। এখন তার দরকার ঠান্ডা মাথা। প্রথম কাজ, সত্যটা জানতে হবে। তথ্যের সত্যতা যাচাই না করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না কোনোভাবে। আর যদি সত্যি হয় তাহলে এই ঘটনাকে ওখানে মাটি চাপা দিতে হবে। এই খেলা এখনো তার হাতে, আর এই হাতেই হবে সমাপ্তি, চূড়ান্ত আর চিরন্তন সমাপ্তি। আকাশ আজ নিজ হাতে আঁকা এক জল রঙের ক্যানভাসের মতো লাগছে। নীল আর আকাশ কমল রং মিশে তৈরি করেছে এক অপার্থিব আবেশ। পূর্ব দিগন্তে সূর্য তার লাজুক মুখখানা আরো আগেই তুলেছে। আলোর কোমল রেখাগুলো ছুঁয়ে যাচ্ছে শহরের ছাদ। পাখিরা জেগে উঠেছে অনেক আগেই। কোথাও কাকের ডাক, কোথাও শালিক কিংবা দেওয়ালের কুজন। সবকিছু মিশে এক অদ্ভুত আবহ। চায়ের কাপে ধোয়া উঠছে। সবার জন্য চা করেছে মরিয়ম। জানালার পাশে রাখা টবে ফুলেরা আজ একটু বেশি হাসছে। কিন্তু অরুণার গোলজোরে নিতর হয়ে আছে দৃষ্টি। দেহে জ্বরের দহন। রাতে তার তাপমাত্রা আরও অধিক ছিল। সকাল হতে সে চলে এসেছে অরুণার কক্ষে। সারা রাত জ্বরের তীব্র দাবদাহে পুড়েছে সে। অরুণা ধীরে ধীরে দৃষ্টির চুলে আঙ্গুল বুলিয়ে দিচ্ছে। কোলের উষ্ণতায় স্থির হয়ে থাকা দৃষ্টির কণ্ঠে হঠাৎই ভেসে উঠল এক প্রশ্ন, যার কোনো উত্তর নেই এই দুনিয়ার কোনো আয়নায়। আচ্ছা বড় মা, মানুষ যদি সবকিছু হারিয়ে ফেলে তখন কি তার আর কিছু পাওয়ার থাকে, নাকি সে শুধু নিঃশেষ হয়ে যায় এই পৃথিবীর আকাশ তলে? অরুণা কোনো প্রতিক্রিয়া দেখালো না। তার চোখে এক দীর্ঘ প্রসার নীরবতা, কারণ সে জানে জ্বরে ঘোরে দৃষ্টি প্রায়শই এসব অসঙ্গত আর ভেতরে ভেতরে ক্ষত বিক্ষত করা প্রশ্ন তোলে। যদিও এগুলো শুধু প্রলাপ বলা যায় না, এগুলো দৃষ্টির হৃদয়ের পঞ্জীভূত যন্ত্রণার গোপন ভাষ্য, কঠিন কষ্টের অদৃশ্য চিৎকার। আজ থেকে 5 বছর আগে এক নিষ্ঠুর গোধূলি মুহূর্তে দৃষ্টির জীবনের সমস্ত আলো নিভে গিয়েছিল এক নির্দয় রক্তাভ দৃশ্যপটে। অনাকাঙ্ক্ষিতভাবে দুর্বৃত্তদের হাতে খুন হয়েছিল তার মা বাবা দৃষ্টির চোখের সামনেই। এই নির্মম প্রত্যক্ষতা তার কৈশোরের কোমলতা ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে রেখে যায় এক ভয়াল দহন চিহ্ন। দৃষ্টি ছিল তাদের আদরের একমাত্র সন্তান, নরম তুলোর মতো লালিত পালিত। অশুভ জগতের স্পর্শ থেকেও দূরে রাখা এক অপার ভালোবাসার কুড়ি। কিন্তু নিয়তির এক অজানা কালবৈশাখী হঠাৎ করেই তার সমস্ত রং কেড়ে নিয়ে তাকে দাঁড় করে এক নিঃসঙ্গ বিপন্নতায়। সেদিন থেকে দৃষ্টি হয়ে পড়ে নিঃস্ব, অসহায় আর শিকড় ছাড়া। আর সেই শূন্যতার ভার বুকে নিয়েই অরুণা প্রতিজ্ঞা করেছিল এই মেয়েকে সে কেবল নিজের পরিচয় দেবে। তাই সে সিদ্ধান্ত নেয় উজানের সাথে দৃষ্টির বিয়ে দিয়ে তাকে শুধু ঘরের মানুষ নয়, নিজের মেয়ে হিসাবে গ্রহণ করবে, যেন দৃষ্টি কারো করুণা না হয়ে আত্মমর্যাদা নিয়ে মাথা উঁচু করে বাঁচতে পারে।
ভাঙাচোরা পৃথিবীতে নিজেকে আবার নতুন করে গড়তে পারে। কিন্তু বিয়ের আসর সেই দিন এক শূন্য মঞ্চে পরিণত হয়েছিল। মুহূর্তের ব্যবধানে ফুলের গন্ধ, আলোর উজ্জ্বলতা সবকিছুকে উপেক্ষা করে উজান চলে গিয়েছিল। কেন চলে গেছিল সে প্রশ্নের উত্তর আজও অজানা। অবশ্য অরুণা এখনো পর্যন্ত উজানের থেকে কিছু জানতে চায়নি। অরুণা নিজেও ভালোবেসে সংসার করেছিল, উজানের বাবাকে ভালোবেসে সমস্ত সামাজিক কাঠামো ভেঙে এসেছিল তার ঘরে। আর সেই প্রেমই একদিন অপরাধ হয়ে দাঁড়িয়েছিল তার নিজের রক্তদের চোখে। উজানের নানা রক্তে গরম অপমানের আগুনে অরুণাকে ত্যায্য ঘোষণা করেছিলেন। তাদের এতটাই ঘৃণা জন্মেছিল যে উজানের বাবার মৃত্যুবার্তাও তাদের হৃদয়ে সামান্য দয়া জাগাতে পারেনি। শেষ যাত্রায় একটি মুখও ফিরে তাকায়নি। এই পারিবারিক তাচ্ছিল্য, উপেক্ষা এবং অপমানের ক্ষত উজানের বুক জুড়ে এমনভাবে জমাট বেঁধেছিল যে সে শপথ করেছিল আর কখনোই ওই রক্তের কোনো মুখের দিকেও ফিরবে না। এদিকে দৃষ্টি অরুণাকে ভালোবাসত নিজের হৃদয়ের ভিতর থেকে। সে প্রায়ই চলে আসতো এই বাড়িতে চুপি চুপি। কাছাকাছি হয় স্কুল শেষে। অরুণার বাড়ির পথটা অনেক সহজ ছিল। দৃষ্টি জানত না এই বাড়ির দেওয়ালের ফাঁকে কত পুরনো ক্ষোভ লুকিয়ে আছে, কত জমানো অভিমান জমে আছে উজানের ভেতর। আর উজানে সেই অভিমান দগ্ধ হয়েছিল সবচেয়ে বেশি যখন তার বাবার মৃত্যুতেও সেই পরিবারের একটি বারের জন্য পাশে এসে দাঁড়ায়নি। দৃষ্টিকে প্রথম দিকে একরকম সহ্য করতে পারত না উজান, তবুও সময়ের ব্যবধানে কেমন করে যেন দুজনের মাঝে জমতে শুরু করেছিল কিছু অদৃশ্য মিল। উজানের সেই কঠিন মুখেও একদিন অদ্ভুত এক ছেলেমানুষী ভঙ্গিতে ধরা পড়েছিল কোমলতা। এক বিকেলে হালকা কৌতুকের ছলে সে হঠাৎ বলে বসেছিল, আচ্ছা দৃষ্টি, তুই কি আমাকে বিয়ে করবি? দৃষ্টি থমকে গিয়েছিল। কিছুক্ষণ ড্যাব ড্যাব চোখে তাকিয়ে থেকেছিল উজানের দিকে। চোখে কোনো ভয় ছিল না, কেবল অনভ্যস্ত বিস্ময়। তারপর ঠোঁটে ফুটে তুলেছিল এক নিষ্পাপ হাসি। আমার বাবা মা যেখানে বলবে আমি সেখানেই বিয়ে করবো উজান ভাই। এই শব্দগুলো দৃষ্টির ঠোঁট থেকে নির্ভর পেরোলেও উজানের ভেতরে তীক্ষ্ণ শানিত কিছু গেঁথে বসেছিল সেদিন। সে মুহূর্তে তার অভ্যন্তরে ক্ষত জেগে উঠেছিল। যে পরিবারের উপস্থিতিও সে মেনে নিতে পারে না, তাদের অনুমতি ছাড়া দৃষ্টি তার হতে পারে না। এই চিন্তায় উজানের আত্মমর্যাদায় এক অদৃশ্য আঘাত করে বসেছিল। প্রেমের গন্ধমাখা মুহূর্তটা হঠাৎই রূপ নিয়েছিল এক অপমানের অভিমানে। শেষমেশ বহু বোঝাবুঝি আর নীরব কথোপকথনের পর অরুণা দৃষ্টি মা বাবাকে রাজি করিয়ে ফেলেছিল। দুই পরিবারের মধ্যে ঠিক হয় দৃষ্টি আর উজান বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। সেই মুহূর্ত থেকে হয়তো দৃষ্টিও উজানকে একটু একটু করে দেখতে শিখেছিল নতুন চোখে। হয়তোবা নিজের ভিতরেই গোপনে এক স্বপ্ন গড়ে তুলেছিল। কিন্তু বিধির এক নিষ্ঠুর খেলায় সব হিসেব এলোমেলো হয়ে যায়। এই সিদ্ধান্তের কিছুদিন পরেই এক ভয়াবহ রাত দৃষ্টির সমস্ত পৃথিবী নিঃশেষ করে দেয়। দুর্বৃত্তদের নির্মমতায় নিভে যায় তার বাবা মার প্রিয় মুখ, প্রিয় অস্তিত্ব। শোকের অন্ধকার কেটেছে কি কাটেনি, অরুণা তখনই স্থির করেছিল এখন আর দেরি নয়। দৃষ্টিকে সে নিজের ঘরে আনবে, নিজের মেয়ে করে রাখবে চিরদিনের মতো। তাই তড়িঘড়ি করে ঠিক করা হলো বিয়ের আয়োজন। কিন্তু সেই আয়োজনের মধ্যেই ঘটে গেল এক কলঙ্কিত অধ্যায়। বিয়ের আসরের মাঝখানে হঠাৎ করেই উজান উঠে চলে গেল। একবারও ফিরে তাকায়নি, একবারও জিজ্ঞেস করেনি কিছু, একবারও ভাবেনি দৃষ্টির কি হবে। এই বিশ্বাসভঙ্গ অরুণার বুকের সমস্ত গর্বকে পুড়িয়ে ছাই করে দিয়েছিল। তার হৃদয়ের প্রতিটি রেখায় শুধু অভিমান জমেছিল। সেই দিনগুলোতে অরুণা একা কেঁদেছে, একবার নয় বারবার নিজেকে প্রশ্ন করেছে, কি জন্ম দিয়েছিল সে? কেমন সন্তান যে এক শোকস্তব্ধ মেয়ের হাত ধরে থাকার বদলে মাঝপথে ফেলে চলে গেল। তবে একসময় সে ভাবতে শিখেছিল হয়তো এই ছেড়ে যাওয়াই ছিল আশীর্বাদ স্বরূপ। হয়তো এই ভালোই হলো। নিজের সন্তান হয় বলে কি তার চোখ বুজে সব মেনে নিতে হবে? কোনো মেয়েই এমন কাপুরুষ স্বামী চায় না যে কষ্টের দিনে কাঁধে হাত না রেখে ঘৃণার বোঝা কাঁধে চাপিয়ে পালিয়ে যায়। তাই অরুণা এক নীরব সিদ্ধান্তে পৌঁছায়। উজান যদি দৃষ্টিকে সত্যি ভালো না বাসে তাহলে তার যাওয়াই উচিত ছিল, এবং হয়তো সেদিন না হলেও কোনো একদিন সে চলেই যেত। তবে যতটাই বাস্তব সে যুক্তির দিক দিয়ে মায়ের হৃদয়ের খরন্ত আর যুক্তিবাদ মানে না। ছেলে সেই আচরণ আজও অরুণার বুকে অবসানহীন বেদনার মতো গেঁথে আছে। আসবো মা। হুট করে উজানের স্বর শুনে সেদিকে তাকালো অরুণা। এরপর একবার তাকালো দৃষ্টির দিকে। দৃষ্টি
পিটপিট করে তাকিয়ে আছে উজানের দিকে। উজানকে এইভাবে আচমকা আসতে দেখে আস্তে করে কাঁথাটা গায়ে টেনে উঠে বসতে চাইল সে, কিন্তু অরুণা তাকে চেপে ধরল। অরুণার হাতের ইশারায় আবারও শুয়ে পড়ল দৃষ্টি। দুজনকে চুপ থাকতে দেখে নিজেই ভিতরে ঢুকে পড়ল উজান। বসলো খাটের এক পাশে। কি হয়েছে ওর? ছোট্ট করে উত্তর দিল অরুণা। উজান অপলক নয়নে তাকালো দৃষ্টির দিকে। চোখ মুখ কেমন ফুলে আছে, নাকের ডগাটাও লাল হয়ে আছে, ঠোঁটজোড়া মৃদু কাঁপছে। উজান এবার অরুণার দিকে তাকিয়ে বলে উঠল, মা, তোমার সাথে আমার কিছু কথা আছে। উজানের কথা শুনে দৃষ্টি এবার আর শুয়ে থাকতে পারল না। কাপড়ের আঁচল টেনে সে ধীরে উঠে পড়ল। অরুণা এবার আর বাধা দিল না তাকে। উঠে দাঁড়াতে পড়ে যেতে নিল দৃষ্টি। উজান দ্রুত হাত বাড়িয়ে ধরতে নিল তাকে, কিন্তু উজান ধরার আগে নিজেকে সামলে নিল দৃষ্টি। এরপর গুটি গুটি পায়ে বেরিয়ে গেল ঘর থেকে। দৃষ্টির চলার পথে শেষ বিন্দুতে আটকে আছে উজানের চাহনি। দু চোখ লেপ্টে থাকা সেই নীরব নিবেদনটুকু স্পষ্ট দেখে ফেলে অরুণা, তবু কিছু বলে না। দৃষ্টি পুরোপুরি দৃষ্টিপথের বাইরে যেতেই হঠাৎই উল্টে বসল উজান। মায়ের চোখে চোখ রাখল দৃঢ়তায়। মা, একটা অনুরোধ করতে এসেছি আজ। শব্দের সংযমে ভরসা লুকানো সেই ছোট্ট উত্তরটা ফিসফিস করে নেমে এলো অরুণার ঠোঁট থেকে। এখন আর আগের মতো কথা দীর্ঘ দেওয়াল গড়ে রাখে না সে। সোমের অনাহুত রোদে অভিমানে বরফ ধীরে ধীরে গলে পড়ে মাটির গভীরে। অরুণার অভিমানও কিছুটা কমেছে। অরুণার কথার মাঝে হঠাৎ করে উজান মায়ের হাতটা চেপে ধরল। একটা শুষ্ক তৃষ্ণার মতো শব্দহীন ঢোক গিলে নিয়ে দগ্ধ গলায় বলে উঠল, মা, আমি দৃষ্টিকে বিয়ে করতে চাই। এবার কোনো আবেগের ঠোকাঠুকি নয়, নয় কোনো ভুলভ্রান্তির অন্ধত্ব। পূর্ণ মস্তিষ্কে, পূর্ণ আত্মায় আমি তাকে চাই, নিজের বলে চাই। আমি জানি সেদিন আমি অপরাধ করেছিলাম, কিন্তু এবার আমি সেই ভুলগুলোকে শুদ্ধ করতে চাই মা। অরুণা দৃষ্টি স্থির, কিন্তু চোখের পলকে লুকিয়ে থাকা বিস্ময় কাঁপছে। উজান আরো এক ধাপ এগিয়ে আসলো, কণ্ঠ আরো নিচু করে বলল, প্লিজ মা, এই একটা অনুরোধ রাখো। আমি প্রতিজ্ঞা করছি, তার প্রতিটি কষ্টের জায়গায় আমি সুখ লিখে দেব। তার অভিমানে আমি আদর প্রলেপ রাখবো, ভালোবাসায় ঢেকে রাখবো তার প্রতিটি ভাঙা স্বপ্ন। শেষ নিঃশ্বাস পর্যন্ত তার ছায়া হয়ে পাশে থাকবো মা। প্রয়োজনে ওর পা ছুঁয়ে ক্ষমা চাইতেও পিছপা হব না আমি। শুধু একবার আমার এই অনুরোধটা গ্রহণ করো মা। ছেলের চোখে এমন নিবেদন, এমন অবিচল মিনতি অরুণার ভেতরে সত্য প্রবাহ বইয়ে দিল। বুকের গহীনে কোথাও একরাশ কষ্টের কুয়াশা জমে উঠল, কিন্তু তারপর কিছু সত্য আছে যা ছুরি হয়ে বিদ্ধ করলেও বলা ছাড়া উপায় থাকে না। অরুণা ধীরে ভারী হাত তুলে রাখল উজানের মুঠো আঁকা হাতের উপর। চোখে চোখ রেখে এক নিঃশ্বাসে উচ্চারণ করল, দৃষ্টি বিবাহিত উজান। সে একটি বাক্য বজ্রঘাত হয়ে ধসে পড়ল উজানের মাথার উপর। শব্দগুলো বাতাস কেটে এসেছে ঠিকই, কিন্তু বুক চিরে গেছে তীক্ষ্ণ ধারালো শিলার মতো। দৃষ্টি বিবাহিত? কার সাথে? কবে? জর্ণ কণ্ঠে, শ্বাসরুদ্ধ কণ্ঠে উজান ফিসফিস করল, কি বললে মা? মনে হচ্ছে এই কণ্ঠ ওর নিজের নয়, কেউ বুকের ওপর পাথর চেপে রেখেছে। অজানা বিষে দগ্ধ হচ্ছে চারপাশ। ওর না গভীর এক দীর্ঘশ্বাস ফেলে থমথমে কণ্ঠে বলল, হ্যাঁ উজান, দৃষ্টি বিবাহিত। যেদিন তুই ওকে ভরা মজলি এসে ফেলে রেখে চলে গিয়েছিলি, সেই দিনই আমি ওর বিয়ে দিয়ে দিয়েছি। আমি আর একটুও অপেক্ষা করিনি, কারণ আমার মেয়ের গায়ে আমি আর কাউকে আঙুল তুলতে দেইনি। নতুন করে তার গায়ে আর কোনো কলঙ্কের দাগ লাগাতে দেইনি। অরুণার প্রতিটি শব্দ পাথর হয়ে উজানের বুকের উপর এসে পড়েছে। উজানের চোখের পাতায় রক্ত জমে উঠেছে, ঠোঁট কাঁপছে। না না মা, তুমি আমার সাথে মজা করছো তাই তো? তুমি আমাকে শাস্তি দিতে চাইছো বলেই এসব করছো তাই না মা? প্লিজ বলো, এটা সত্যি না? অরুণা কঠিন কণ্ঠে বলল, আমি যা বলছি তাই নির্মম সত্যি উজান। এই সত্য মেনে নেওয়া ছাড়া এখন আর কোনো পথ নেই। অরুণার হাতটা ছেড়ে দিল উজান। এতক্ষণ আঁকড়ে ধরা সেই আশ্রয়টাই যখন বিষ হয়ে উঠেছে তার কাছে। ভেতরে সব আরতি, সব চাওয়া কাছের মতো ভেঙে পড়েছে তার। ধ্বংস স্তূপে দাঁড়িয়ে শুধু শ্বাস নিচ্ছে এক বোবা পুরুষ। গলায় জমে থাকা কষ্টের ভার ঠেলে সে কোনো মতে উচ্চারণ করল, কার সঙ্গে দৃষ্টির বিয়ে হয়েছে মা? সাইফ, শেখ ইস্তিহাদ সাইফ। কোন সাইফ? চেয়ারম্যান তাজউদ্দিন শেখের ছেলে সাইফ, দৃষ্টির চাচাতো ভাই। এই শব্দগুলো উজানের মাথার ভেতর ঘন্টার মতো বেজে উঠল। প্রতিটা বাক্য ধ্বংস করে দিচ্ছে তার আত্মার ভিতর।
চোখে অন্ধকার নেমে আসছে, চারপাশ ঘুরছে। সে অনেক কিছুই জানতে চাচ্ছে, অনেক প্রশ্নই তার মাথার ভিতর ঘুরপাক খাচ্ছে, কিন্তু কিছুই বলতে পারছে না। তার সাথে কি এটা অন্যায় হয়েছে, নাকি সে অন্যায় করেছিল দৃষ্টির সাথে? সে তো ভুল তো সে স্বীকার করতে চেয়েছিল, শুধরাতে চেয়েছিল, তবে কেন এতটা নির্মমভাবে সময় তার দিকে পিঠ ফেরালো? একটি সুযোগই কি তার প্রাপ্য ছিল না? একবার, শুধু একবার ভালোবাসাকে প্রমাণ করার মতো একটি সময়ও সে পেল না।